টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রোববার সন্ধ্যায় জমকালো আয়োজনে দিল্লির প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী থেসেরিং তোবক সহ দেশ বিদেশের ৮,০০০ বিশিষ্টজন। भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। প্রেসিডেন্ট ভবনে ছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত ছিলেন দিল্লি পুলিশের সোয়াত ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজি কমান্ডোরা। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সংসদ ভবন চত্বর ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয় আগেই। একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারাও। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন বিদেশি অতিথিরা। এবছর নরেন্দ্র মোদীর বিজেপি ২৪০ আসনে জয়ী হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর সাথে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। মিলা খন্দকার, চ্যানেল 24। কি হবে ধনী কিংবা গরিবের হাল হকিকত, কিভাবে চলবে ব্যাংক, প্রতিষ্ঠান কিংবা দেশ, এই সবকিছুরই ঠিকুজি লেখা হয় জাতীয় বাজেটে। তাই ঘোষণা আসার পর থেকেই ঘরোয়া আড্ডা কিংবা রাজনীতির মঞ্চ সবখানেই একই রকম আলোচনা, কেমন হলো বাজেট। শুরু থেকেই সরকার দলীয় নেতারা এবারের বাজেটকে জনগণের বাজেট দাবি করেন। শুধু কি তাই, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধেও এই বাজেট কার্যকর বলে জানান। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও করেছে, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এর ঠিক বিপরীত বিশ্লেষণ বিরোধীদের মুখে। তাদের অভিযোগ, সিন্ডিকেট, কালোবাজারি, ঋণখেলাপি আর দুর্নীতিবাজদের সুবিধা দিতেই তৈরি হয়েছে এই বাজেট। এই বাজেট কালো টাকাকে সাদা করা বাজেট। কালো টাকা ধারাও দায় মুক্তি হয়েছে। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোলা যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান যে অনৈতিক ও সাংঘর্ষিক তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, মেগা প্রকল্পের নামে এটি মেগা চুরির, গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী বাজেট। আগামী বছরগুলোতে কি খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। গরিব মানুষদের টাকা। দিন যত যাচ্ছে ততই নতুন মোড় নিচ্ছে এমপি আনার হত্যার রহস্য। এখনো ঢাকা কিংবা কলকাতার গোয়েন্দারা হত্যার দৃশ্যমান কোনো আলামত উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যেই ঘুরপাক খাচ্ছে মামলার তদন্ত। এরই মধ্যে রোববার সকালে আসামি সিয়ামকে নিয়ে অভিযান শুরু করে কলকাতার গোয়েন্দারা। বাগজোলা খালের তল্লাশি চালিয়ে সন্ধান মেলে মানবদেহের হাড়গোড়। সিয়ামের দাবি এগুলো আনোয়ারুল আজিম আনারের। সিএরি জানায় এই হাড়ের নমুনার ফরেনসিক করা হবে। 2 সপ্তাহ আগে একই খালে কসাই জিহাদকে নিয়ে তল্লাশি চালানো হলেও মেলেনি কিছুই। এর আগে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কি থেকে 4 কেজি মাংস উদ্ধারের দাবি করে ঢাকার গোয়েন্দারা। স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। তবে এখন পর্যন্ত হত্যায় ব্যবহৃত কোনো আলামতই জব্দ করতে পারেনি পুলিশ। উদ্ধার করা সম্ভব হয়নি আনারের পাসপোর্ট, কাপড় কিংবা দৃশ্যমান কোনো কিছুই। সব যদি আপনি মিলিয়ে দেখেন, এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া,
এবং এটার বেশ কিছুটা সময় যাবে। তবে সিআইডির যে প্রিপারেশন সেটা কিন্তু এই মুহূর্তে সবটাই ফরেনসিক রিপোর্টের উপরেই ঝুলে রয়েছে। এদিকে শিলাশ্রী আমানুল্লাহ সহ ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড বা জমিদারি পদ্ধতির প্রথম টার্মিনাল এই পিসিটি, যার অপারেশনের দায়িত্ব পাওয়া সৌদি প্রতিষ্ঠান আরএসজিটি এখন পুরোপুরি প্রস্তুত। আগামী 11 জুন এই টার্মিনালে শুরু হতে যাচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। মার্স্ক দাভাও নামে যে জাহাজটিতে প্রথম চালান যাবে তা বন্দর জেটিতে ভিড়ছে শনিবার। সোমবার ভিড়বে পিসিটিতে। তোলা হবে প্রায় 800 খালি ও পণ্যভর্তি কন্টেইনার। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কন্টেইনার ওঠানামায় আনা হয়েছে 4টি এমটি হ্যান্ডলার, 6টি ফর্কলিফট, 9টি রিচ স্টেকার, 12টি স্প্রেডার্স, 18টি টার্মিনাল ট্রাকস আর 23টি ট্রেইলর। গ্যান্ট্রি ক্রেন আসা পর্যন্ত এই টার্মিনালে ভিড়বে ক্রেনযুক্ত জাহাজ। নতুন কার্যক্রম বলে সংশ্লিষ্টদেরকে অভ্যস্ত করে তুলতে হচ্ছে। আমাদের অংশীজন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হচ্ছে যাতে তাদের সুবিধা নিশ্চিত হয়। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তাকে। এজন্য নিয়োগ দেয়া হয়েছে দেশি বিদেশি প্রায় 300 দক্ষ জনবল। অপারেশন হবে প্রযুক্তি নির্ভর। লক্ষ্য দীর্ঘমেয়াদে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা। বছরে 5 থেকে 6 লাখ কন্টেইনার ওঠানামা মসৃণ করতে আমরা নানা পরিকল্পনা করছি। স্থানীয়দেরকে আন্তর্জাতিক মানের অপারেশন পদ্ধতির সাথে পরিচিত করে তুলছি। প্রায় 1868 কোটি টাকায় নির্মিত 600 মিটার দীর্ঘ পিসিটিতে 3টি কন্টেইনার জাহাজ আর একটি তেলের জাহাজ ভিড়তে পারবে। বছরে যেখানে ওঠানামা হবে প্রায় 5 লাখ কন্টেইনার। টার্মিনালটি 22 বছর পরিচালনা করবে আরএসজিটি। কমপ্লিট ইকুইপমেন্টের বিনিয়োগটা প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগ তাদের করছে। সো দিস ইজ এফডিআই। এবং পাশাপাশি তাদের কাছে আমরা ইতিমধ্যে $20 মিলিয়ন আমরা একটা আপফ্রন্ট মানিও আমরা পেয়েছি। ফিক্সড মিনিমাম 2.5 লক্ষ টিউজের টাকা প্রতি দিতেই হবে। এবং এর উপর যেটা করবে সেটা আমাদের দুই পক্ষের মধ্যে ভাগাভাগির একটা চুক্তি রয়েছে। বেছে নেওয়ার একটা সুযোগ থাকবে যে কোন জায়গাতে গেলে আমরা দ্রুত আমাদের জাহাজের কার্যক্রমগুলো শেষ করতে পারবো এবং দ্রুত জাহাজকে আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারবো এবং আমাদের টার্ন আরাউন্ড টাইম যেখানে কোথায় কম লাগবে। মোহনা থেকে পিসিটির দূরত্ব 6 নটিক্যাল মাইল, যেখানে জাহাজ পৌঁছতে সময় লাগবে আধা ঘন্টার মতো। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। অর্ধশত বছর আগে পদ্মার তীরে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন বাসুদেব ও পার্বতী দম্পতি। সন্তানদের নিয়েছিল সাজানো সংসার। এখন যা কেবলই অতীত। ঘূর্ণিঝড় রিমালের সময় পদ্মা কেড়ে নিয়েছে মাথা গোজা ঠাই। এই জায়গায় আসিল, এই বাংলাদেশে যে জায়গায় আইছি অনেক জায়গায় আমরা ওখানে কই জায়গা নাই, বাসা নাই, টাকা গরিব মানুষ, টাকা পয়সাতে কই পাবো। অন্যদিকে ষাটোর্ধ্ব রাজিয়া বেগমের শঙ্কা স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি ভিটেমাটি নিয়ে। যে কোনো সময় পদ্মায় বিলীন হতে পারে তা। সাম্প্রতিক ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে লৌহজং, তেউটিয়া, কুমারভোগ, গাউদিয়া, কলমাসহ আরও কয়েকটি ইউনিয়ন, যাতে বিলীন হয়েছে অন্তত 1/2 বসতবাড়ি ও কৃষি জমি। হুমকিতে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ নানা স্থাপনা। ঘর ভাঙে আমরা 10 হাত পিছনে যেতেছি, ঘর আইতেছে, নদীর সামনে আসতেছে, আমরা ও পিছনে যাই, মানে নদীর সাথে আমরা সংগ্রাম করতেছি। এটা আমার বাড়ি একে শেষ সীমানা। এখন রাত নাই দিন নাই, কে মনে করেন পোলাপান নিয়ে বসে থাকি ঘরের মধ্যে। মনে করেন কখন ঘরটা জায়গা নদী ভাঙা কোখানে আইসা পড়ে। এই ঘরের অর্ধেক পুড়ে গেছে আর বাকি অর্ধেক আছে। এইভাবে শত শত মানুষের ঘর, একটা ঘরের মালামাল বের করতে করতে আরেকটা ঘর ওখানে পুড়ে যায়। ভাঙন প্রতিরোধে নানা কার্যক্রমের দাবি জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ইতিমধ্যে আমাদের বস্তার কাজ শুরু হয়েছে এবং জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং আজকেও কাজ চলমান আছে। আশা করি আমরা 2 সপ্তাহের ভিতরে এটা একটা ভালো রেজাল্ট দেখতে পারবো। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ে লিখেছি প্রায় 2,500 কোটি টাকার একটি বরাদ্দ পত্র প্রস্তুত হচ্ছে। এটি একনিকে পাশের অপেক্ষায় আছে। এছাড়াও আমাদের 60 কোটি টাকার একটি প্রকল্প খুব দ্রুতই পাস হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় 480 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, যার ধীর গতিতে বাড়ছে সব হারানোর শঙ্কা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক উত্তরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতিকে আরও প্রসারিত করতে এই সড়ক নির্মাণ করা হয়। 2016-17 অর্থ বছরে শুরু হয় এই মহাসড়কের কাজ। নানা চড়াই উতরাইয়ের পর 2022 সালের মাঝামাঝিতে কাজ শেষ হলেও মাত্র 1.5 বছরের মাথায় দেবে যাচ্ছে সড়কের দুপাশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর দায়সারা পরিকল্পনার কারণেই এমন বেহাল হয়েছে সড়ক। সেই সাথে অপরিকল্পিতভাবে মাত্র 18 ফিট চওড়া করায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় ডাউন, আপনি হচ্ছে মাঝখানে ওখানে সাইড দিয়ে তো আবার পিচ ঢালিচ্ছে, পরবর্তীতে পিচ দিলে তো ওই রাস্তার সমান হবে না। ডাইরেক্ট ড্রেন দিয়ে যদি এক জায়গায় পানি নামাতো তাহলে পানিটা নামে যেত, 1 ইঞ্চি পানি জড়ো হয়ে থাকে। এখানে দুর্নীতি আছে, অনিয়ম আছে, অবহেলা আছে। এই দুর্নীতি করেছে ঠিকাদারেরা, এই দুর্নীতির সঙ্গে যুক্ত সড়ক ও জনপদ। তবে এমন পরিস্থিতির দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। দোষ চাপালো এ অঞ্চলের মাটির উপরে। আর সড়ক বাঁচাতে নতুন করে 56 কোটি টাকার সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক বিভাগ। 24 ঘন্টা যে পানি থাকে, পানি থাকার কারণে এটা সিঙ্কে একটু একটু করে বসে মাটির নিচটা। আর ওই আপনার এই এলাকার মাটি খুব খারাপ, নিচের মাটি একটু বৃষ্টি হলে না একবারে মানে দইয়ের মতো হয়ে যায়। আমরা এটা মাটি ভরাট করে এটাকে যাতে স্ট্রেংথেনিং করা হয় এবং কিছু প্রোটেক্টিভ কাজ আছে, সেটার জন্য 2টি প্যাকেজ করা হয়েছে। তো এটা টেন্ডার এখন প্রক্রিয়াধীন রয়েছে। 250 কোটি টাকা রাস্তা যখন মেরামত করতে হয় মাত্র 1.5 বছরেই, ঠিক তখনই হোঁচট খায় সরকারের টেকসই উন্নয়ন ভাবনা। আর তাই প্রশ্ন, যাদের কারণে এই দুরবস্থার সৃষ্টি, তাদেরকে কি ন্যূনতম জবাবদিহিতার আওতায় আনা হবে না? হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। প্রত্যাশা ছিল ঢাকার একটি প্রবেশমুখের যানজট নিরসনে বড় ভূমিকা পালন করবে এই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। তবে সে আশায় গুড়ে বালি। 2100 কোটি টাকা খরচ করে তৈরি এই ফ্লাইওভারটি এখন প্রায় সারাক্ষণেই কাবু থাকছে যানজটে। দিনের বড় একটা সময়েই এমন তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। রাতে যা ধারণ করে ভয়াবহ রূপ। অবভিয়াসলি চোখেই দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা মানুষ বইসা থাকে, এটার কোনো মানে ছাড় নাই। 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও কাইটা যায়, কোনো সময় দেখা যাচ্ছে আধা ঘন্টাও লাগে এরকমের। আবার কোনো এই বিকেলবেলা দেখা যাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টাও বসে থাকা লাগে। এখানেই শেষ নয়, ফ্লাইওভারের ওপরেই যাত্রী উঠানামায় যত্রতত্র থামানো হচ্ছে বাস। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তবে কে রাখে এসবের খোঁজ? লেন বিভাজন আছে 2টা, গুলিস্তান একটা নামে, একটা সাঙ্গাপুরের দিকে আসে, ওখানে হলো ঝামেলাটা বেশি। কষ্ট হয় না, এই গরমের মধ্যে তো কষ্ট তো হয়ই। এখানে প্রায় জ্যাম হয়, আমরা মানে মেডিকেল আসা যাওয়া করি, মেডিকেলে রোগী থাকে। ফ্লাইওভার কর্তৃপক্ষের মতে বহির্গমন পথে রিক্সা, ভ্যান ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে অনেকটাই কমবে যানজট। পাশাপাশি চালু করতে হবে RFIDর মাধ্যমে টোল আদায়। টাকা আদান প্রদানের ক্ষেত্রে একটা সময় কিছুটা ব্যাহত হয় এবং তার জন্য যানজট সৃষ্টি হতে পারে এবং হয়, এবং এটাকে কমানোর জন্যই আমরা ডিজিটাল পদ্ধতি থেকে মানুষকে যেন আরও বেশি ব্যবহার করে এর জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। নন মোটরাইজ ভেহিকেল চলে, এইগুলা যদি নিয়ন্ত্রণ করা যায়, এগুলাকে যদি ডাইভারশন দেওয়া যায়, যেন ফ্লাইওভারের লেনটা অ্যাকচুয়ালি ফ্রি থাকে, দেন এই ট্রাফিক ফ্লো এবং এটা অনায়াসে কভার করা সম্ভব। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণের উদ্দেশ্য ছিল যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান অঞ্চলের যানজট নিরসনের। যানজট নিরসন তো হয়নি, বরং খোদ ফ্লাইওভারের ওপর ঘন্টা পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় যাত্রীদের। তবে ফ্লাইওভার কর্তৃপক্ষ বলছে, শতভাগ যদি ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় করা হয় তবে যানজট কিছুটা হলেও নিরসন হবে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থায় জাতীয় সংসদে একদিকে বিশাল বাজেট ঘোষণা, অন্যদিকে দেশের ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণের ফর্দ প্রকাশ। 2024-25 বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,82,000 কোটি টাকা। আর গেল বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 36,662 কোটি টাকা।
খেলাপি সম্বন্ধে আমরা সবসময় বললাম, খেলাপিটা এখন যতটা না আমাদের ইকোনমিক মেজার্স দিয়ে আপনি এইটাকে ফেস করতে হবে, তার থেকে বেশি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে আপনাকে যাওয়া লাগবে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়াই লাগবে। আপনি আর কত ছাড় দেবেন এদেরকে, তাই না? তো এরা তো একেবারে ড্যাম কেয়ার, টাকা পয়সা ফেরত দিব না, যান যা পারেন করেন গিয়ে, তাই না? এই সময় খেলাপিদের ধাক্কা বেশি লেগেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে। 21.70% থেকে খেলাপি ঋণ বেড়ে ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে 27%, আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এই হার 7.28%, বিশেষায়িত ব্যাংকে 13.88 এবং বিদেশি ব্যাংকে 5.20%। নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে গলদ থাকায় খেলাপি ঋণের এমন আস্ফলন মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। এটা ব্যাংকের গভর্নেন্স নাই, সুশাসন নাই, ব্যাংকের হাতে হিসেবে করে। আর বাংলাদেশ ব্যাংকও কিন্তু ওই নিয়ম কানুন যেগুলি পরিপালন করার কথা সেগুলোতে শক্ত হয় নাই, বরং বাংলাদেশ ব্যাংক যেটাকে বারবার ছাড় দিচ্ছে। খেলাপি ঋণ 10% দিলে 10% যদি আউটস্ট্যান্ডিং দেয় খেলাপি ঋণ ইসে করা যায়, সেটা থেকে 5 এখন 2-এ কমিয়ে নিয়ে আসে। যতই আপনি ঋণ ইসে দিচ্ছেন ছাড় দিয়ে, তত একটা ওদের কালচার যে ঋণ হয়তো আর দিতেই হবে না। ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ 16,40,855 কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল 15,65,196 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। হীরা টিকে থাকবে অনন্তকাল। 1948 সালে হীরা তৈরির প্রতিষ্ঠানের এই স্লোগান এখন পুরোপুরি অবস্থান হারাচ্ছে। বর্তমান যুগে যেমন সকল সম্পর্ক স্থায়ী হয় না, তেমন স্থায়ী হয়নি হীরার জৌলুসও। গবেষণাগারে উৎপাদিত সস্তা হীরার কাছে আবেদন হারিয়েছে আসল হীরা। চাহিদা কমার প্রভাবে গত 3 বছরে হীরার দামও কমেছে 30%। প্রাকৃতিক হীরার গঠনের মতন গবেষণাগারেও তৈরি করা হয় কৃত্রিম হীরা। দাম আসল হীরার 4 ভাগের 1 ভাগ। 2017 সালে বৈশ্বিক গহনার বাজারের মাত্র 2% ছিল কৃত্রিম হীরার দখলে। সেই চাহিদা বেড়ে 2023 সালে কৃত্রিম হীরার দখলে এসেছে প্রায় 18.5%। এমনকি হীরার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা বাজার চীনেও আবেদন কমেছে হীরার। 2021-এ চীন, হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের সম্মিলিত হীরার বাজার ছিল প্রায় $14 বিলিয়ন। সেখানে 2023-এ যা কমে গিয়ে ঠেকেছে 13 বিলিয়নেরও নিচে। অন্যদিকে হীরার দাম কমে যাওয়ায় বিনিয়োগ ক্ষেত্রেও চাহিদা কমে গেছে এই রত্নের। শেয়ার মূল্য পড়ে গেছে হীরার কারবারের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর। বিশ্লেষকদের পূর্বাভাস মতে আগামী 12 মাসে আরও 15 থেকে 20% দাম পড়বে আসল হীরার। তবে ভিন্নমত হীরার ব্যবসায় সংশ্লিষ্টদের। তাদের মতে বাজারজাতকরণের সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আসল হীরার এই দুরবস্থা কাটানো সম্ভব। নুসরাত মৌমি, চ্যানেল 24। মসনদ মানেই যেন ক্ষমতা ও বিলাসের এক অদৃশ্য চাবিকাঠি, তাই এই পদের দখল নিতে মরিয়া ক্ষমতাবানরা। এর ব্যতিক্রম নয় ভারতও। রাজ্যসভা ও লোকসভা সদস্যদের একাধিক সুযোগ সুবিধা দিচ্ছে ভারত। কাজেই দেশটিতে বাড়ছে অন্যান্য পেশা থেকে রাজনীতিতে ছুটে আসা মানুষের সংখ্যা। ভারতে একজন এমপির মাসিক বেতন 1 লাখ রুপি। মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধিকে আমলে নিয়ে 2018 সালে বেতন বাড়িয়ে লাখের ঘরে আনা হয়। মূল বেতনের পাশাপাশি সাংসদেরা পান একাধিক ভাতা। লোকসভার এমপিরা নিজেদের এলাকায় দপ্তর খুলতে প্রতি মাসে বরাদ্দ পান আরও 70,000 রুপি। এছাড়াও লোকসভার কয়েকজন সাংসদ নিজস্ব দপ্তর চালানোর জন্য মাসে 60,000 রুপি ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দপ্তরে কর্মী নিয়োগ করতে পারেন। লোকসভার অধিবেশন বা বিভিন্ন বৈঠক চলাকালীন দিল্লিতে উপস্থিত হলেই এমপিরা দিনে 2,000 রুপি ভাতা পান। মূলত রাজধানীতে থাকা খাওয়া সমেত দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এই টাকা দেয়া হয়। যাতায়াতেও একজন লোকসভা সাংসদ পান বাড়তি সুবিধা। দেশের অভ্যন্তরে 34 বার বিমানে সফর করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্রি এসব সফরের আওতাভুক্ত হয় তাদের আত্মীয়রাও। এর বেশিবার যদি তাকে ভ্রমণ করতে হয় তাহলে তিনি বেছে নিতে পারেন ট্রেনের প্রথম শ্রেণীর কামরাও, যা একজন এমপির জন্য সারা বছরই ফ্রি। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি খরচও পান এমপিরা।
প্রত্যেক এমপিকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য দেয়া হয় অভিজাত বাড়ি। তবে বাড়িটির আকার অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন সাংসদ কতবার নির্বাচিত হয়েছেন তার উপরে। যদি এ অভিজাত বাড়ি যথেষ্ট না হয় তাহলে বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লাখ রুপি পাবেন এমপিরা। সাংসদ এবং তার নিকটাত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। এছাড়া শুধু টেলিফোনের খরচ বাবদ পান 1.5 লাখ রুপি। আর বাড়ি এবং দপ্তরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট তো বলার অপেক্ষা রাখে না। দায়িত্ব ছেড়ে দিলে সাবেক এমপিরা প্রতি মাসে 25,000 রুপি পেনশন হিসেবে পেয়ে থাকেন। তবে সাংসদের কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে 2,000 রুপি করে বৃদ্ধি পায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দেখতে চমৎকার আর খেতে সুস্বাদু হলেও মান ও উপকারিতা নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ ফুটপাতের খোলা খাবার। রাজধানী ঢাকাসহ পুরো দেশে জনপ্রিয় হয়ে ওঠা এসব খাবার এখন বড় কারণ হয়ে উঠছে স্বাস্থ্য ঝুঁকির। এরই বেশ কয়েকটি নিয়ে জরিপ চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিপে বলা হয় ছোলা মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের শরবত, অ্যালোভেরা জুস ও মিক্সড সালাদে পাওয়া গেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, যা থেকে হতে পারে ডায়রিয়া সহ বহু রোগ। ছোলা মুড়ির মধ্যে 7.2 × 10⁷ ব্যাকটেরিয়া সে কনজিউম করতেছে। তো কনজিউম করার পরে তার কি অবস্থা হইতে পারে? হ্যাঁ, 7 কোটি ব্যাকটেরিয়া একসঙ্গে সে খাচ্ছে, তাই না? এরকম কন্টামিনেশনের চান্সেস আর ভেরি হাই। ইভেন যে সমস্ত জায়গায় তারা বসে বানায়, ওই বসাটাও রিস্ক। খাবারে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে ভোক্তা অধিকার সহ সরকারি সংস্থাগুলো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, অভিযান জরিমানার পাশাপাশি ক্রেতাদের আচরণ পরিবর্তন করলেই মিলবে প্রকৃত সুফল। সমালোচনা করেন খাদ্য উৎপাদন প্রক্রিয়া নিয়েও। স্ট্রিট ফুড কেন বিক্রি হয়? আমরা খাচ্ছি তাই তো। আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো? তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস না যে প্রসেসে আমরা যে খাবারগুলো উৎপাদন করছি সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। সম্প্রতি মশলার দর বৃদ্ধির ইস্যুতে ভোক্তা মহাপরিচালক জানান, হঠাৎ করেই চাহিদা বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। মশলার দাম বেড়েছে, সেটির অন্য কারণ। সেটি হলো আমাদের এখন চাহিদা বেশি, সেই অনুযায়ী কতিপয় ব্যবসায়ীরা এটা নিয়ে ম্যানিপুলেট করছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। প্রান্তিক খামারিদের শ্রম, ত্যাগ আর ঝুঁকির বিনিময়ে প্রাণীজ আমিষের শতভাগ যোগান এখন আসে দেশীয় উৎপাদনে। একসময় যা ছিল অনেকটাই আমদানি নির্ভর। দিন দিন এই খাতের পরিধি যত বেড়েছে সমস্যা সম্ভাবনার ডালপালাও। তবে সেসবের সমাধানে সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যপ্রণালী বিধি না থাকায় বিপাকে খামারি, প্রাণী সম্পদ বিশেষজ্ঞ, খাবার ওষুধ প্রস্তুতকারক ও মিট প্রসেসররা। এমন পরিস্থিতিতে প্রাণীর রোগ নির্ণয়, উন্নত জাতের সম্প্রসারণ, কৃত্রিম প্রজনন সহ 5টি বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যপ্রণালী বিধি তৈরিতে কাজ শুরু করে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। দীর্ঘ প্রচেষ্টার পর প্রস্তুত হয় খসড়া, যা চূড়ান্ত করতেই রাজধানীর একটি হোটেলে প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিশিষ্টজনদের নিয়ে আয়োজন করা হয় এই ওয়ার্কশপের, যেখানে উঠে আসে নানান দিক। কোনো খামার থেকে একটি স্যাম্পল সংগ্রহ করতে হবে, তো এই স্যাম্পল বা নমুনাটা কীভাবে সংগ্রহ করব, প্রোটোকলটা কি, সংগ্রহ করার প্রোটোকল কি, এই স্যাম্পল সেই দেশের প্রান্ত থেকে কেন্দ্রীয় ল্যাবে পৌঁছানোর প্রোটোকলটা কি, এই জাতীয় বিষয়গুলো থাকবে হলো ম্যানুয়ালে, অর্থাৎ হোয়াট টু ডু, হাউ টু ডু, যাতে এক্সটেনশনের কাজটা দ্রুত সম্প্রসারণ করতে পারি এবং সকল খামারি ভাই বোনরা যাতে তাদের এই সম্প্রসারণের মাধ্যমে আমাদের উৎপাদন এবং উৎপাদনশীলতা দুটোই বাড়াতে পারে, তার জন্য একটি পলিসি ডকুমেন্ট দরকার। লাইভস্টক এক্সটেনশন পলিসি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। উদ্যোগটিকে যুগান্তকারী বলছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, পলিসি ও ম্যানুয়াল ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় কোনো খাতেই। ব্রয়লার মুরগিটাকে আপনি লাইভ বার্ড মার্কেটে বিক্রি করবেন, না পর্যায়ক্রমে আপনি ফেজ আউট করে এটাকে ড্রেসড বলার আনবেন? যদি ড্রেসড বলার করেন তাহলে সেটাকে আপনি ক্যাম্পেইন ভিত্তিক অর্থাৎ পর্যায়ক্রমে করবেন না রাতারাতি করবেন? এগুলো কিন্তু সাস্টেনেবিলিটির জন্য পলিসি প্রয়োজন। স্মার্ট লাইভ স্টক চাই এবং 2041 সালের মধ্যে একটা উন্নত দেশে পদার্পণ করতে চাই। সেক্ষেত্রে লাইভ স্টক সেক্টরকে যুগোপযোগী করার জন্যে
আমরা কিছু নীতি প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেক্ষেত্রে এই সেক্টরের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশন করে এবং একদম তৃণমূল পর্যায়ে যেসব খামারিরা আছেন, কৃষকরা আছেন, তাদের মতামতটুকুকে সংগ্রহ করে দীর্ঘ পর্যালোচনার পর একটি বিশেষজ্ঞ কমিটি এই আইনগুলো, বিধিগুলো প্রণয়ন করেছেন। প্রাণী সম্পদ খাতকে স্মার্ট খাতে রূপান্তর করতেই সরকারের এই প্রচেষ্টা, দাবি শীর্ষ কর্মকর্তাদের। ফিল্ড লেভেলে কাজ করতে গেলে আসলে প্রকৃতপক্ষে এটা লিগ্যাল একটা অ্যাক্ট থাকতে হয়, না হয় অনেক সময় অনেক কাজে গভর্নমেন্ট যে মনিটরিং করে সেটা আইনের ভিত্তিতে করা সম্ভব হয় না। খাত সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হবে লাইভস্টক পলিসি ও ম্যানুয়াল। নাজবুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। নৌকায় শোভা পাচ্ছে দেশীয় সব ফল, থরে থরে সাজানো আম, কাঁঠাল, আনারস, কলা, ডাব আর তালসহ গ্রাম বাংলার নিজস্ব ফল ফলাদি। এই দৃশ্য রাজধানীর খামারবাড়ির কেয়াবি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত জাতীয় ফল মেলার, যেখানে দর্শনার্থীরা পরিচিত হচ্ছেন নাম না জানা বিভিন্ন ফলের সাথে, কিনতে পারছেন রাসায়নিক মুক্ত ফল। দেশীয় ফলগুলোকে আমি মনে করি যদি বাণিজ্যিকীকরণ করা যায় এবং বাজারে এগুলো খুব বেশি বাজারজাতকরণ করা যায়, তাহলে আমি মনে করি যে দেশীয় ফলগুলো যুগের সাথে হারিয়ে যাবে না। লোকাল জাতীয় ফল আছে সচরাচর আমরা দেখতে পাই না, যেমন এখানে আমরা প্রদর্শনীতে রাখছি আমরা অগ্নিশ্বর কলা। বাবা মার সাথে অনেকগুলো ফল দেখতে পেরে আমি অনেক খুশি। আমার চাষ কম হয়েছে, ফলন কম হয়েছে, আমার মানে গুণগত মান ছোট সাইজ, এর জন্য আমার দামটা একটু বেশি। আসলে সাধারণত বাইরের থেকে এখানে ফলগুলো মানে কেমিক্যাল একটু তুলনামূলক হয়তো কম থাকে বা ভালো পাওয়া যায়, এই আশায় আমরা আসি আর কি। তবে মেলায় সবাইকে আকর্ষণ করেছে কাঁঠাল দিয়ে বানানো সাসলিক, গরুর মাংস, হালুয়া, পিঠা, কেক আর বিরিয়ানি সহ 29 ধরনের খাবার। আমরা কাঁচা কাঁঠাল ব্যবহার করে যদি এই আইটেমগুলো আমরা তৈরি করি, তো দেখা যাবে যে বাচ্চাদের যে একঘেয়েমি খাবারটা বা তাদের যে ফাস্ট ফুডের দিকে যে ইয়েটা, আমরা যদি এটা ঘরে তৈরি করি তাহলে দেখা যাবে যে বাচ্চারা ঘরোয়া পরিবেশে ভালো উন্নত মানের খাবার পাবে। অপচয় রোধ এবং কাটাকাটি ঝামেলা মুক্ত এসব করে যদি আমরা আমাদের ফলমূল এবং শাকসবজিকে ফ্রেশ কাট আকারে যদি আমরা এটাকে ব্যবহার করে এবং বিপণন উপযোগী করে আমরা এটা ভোগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সময়, অপচয় এবং অর্থ তিনটেই কিন্তু বাঁচবে। ফলমেলার একটি বড় অংশ জুড়ে ছিল মাশরুমের প্রদর্শনী, ছিল মাশরুমের পিঠাপুলি, চপ, ফিরনি, এমনকি সাবান ও তেলের মতো প্রসাধনীয়। মাশরুম ভোক্তাদের কাছ পর্যন্ত কিভাবে খাবে এই জায়গাটা তুলে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। মাশরুমজাত পণ্য, মাশরুমের বীজ, বিভিন্ন জাতের মাশরুম, আমাদের সরকারি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ছাড়া অন্য আরও 13 জন উদ্যোক্তা এখানে যুক্ত আছে। মেলাটি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এ সময় ফল রপ্তানির সব জটিলতা দূর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। রপ্তানি করতে আমাদের সহজ হবে এবং আমরা বিদেশের বাজারে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অনেক মার্কেট আমরা তৈরি করতে পারব। 3 দিনের এই মেলা চলে 6 থেকে 8 জুন পর্যন্ত। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। শান্ত স্বভাব আর চালচলনে রয়েছে রাজা রাজা ভাব, তাই এর নাম রাখা হয়েছে রাজাবাবু নাম্বার 1। শখের বসে পাবনার চাটমোহরের খামারি আলাউদ্দিন 3 বছর আগে লালন পালন শুরু করেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরু, বর্তমানে যার ওজন 30 মনের বেশি। খামারি বলছেন স্বাস্থ্যকর পরিবেশ সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে এই গরু। দাম হাঁকাচ্ছেন 20 লাখ টাকা। এই গরুটা কিনছি আজকে আমি 3 বছর, গরুটা কিনছি 3,20,000 দিয়ে। এই গরুটা অনেক শখ আমার, ঠিক আছে যে বড় করে বিক্রি করব, নাম দিয়েছি পাবনার রাজাবাবু নাম্বার 1। আলোচনায় আছে ফরিদপুর উপজেলার শাহিওয়াল আর হলস্টাইন ফ্রিজিয়ান শঙ্কর জাতের এই সুলতান সুলেমানও। এই নাম দিয়েছেন টিভি সিরিয়াল সুলতান সুলেমানের ভক্ত খামারি সজীব। 32 মন ওজনের গরুটির দাম চাইছেন 10 লাখ টাকা। আমার এই গরুটা মূলত হচ্ছে একদম শখের একটা গরু, আর গরু এত বড় গরু লালন পালন করলে তো তার নাম তো একটা অবশ্যই রাখতে হবে। তো আমি আসলে সুলতান সুলেমানের অনেক বড় ভক্ত আর কি, এই জন্য আমার গরুর নামও আমি রাখছি হচ্ছে সুলতান সুলেমান।
এখন ওর আসলে ওজন হয়েছে মোটামুটি 1300 কেজি আশেপাশে। তো আমার এই গরুর জন্য আমি আসলে দাম চাচ্ছি এবার হচ্ছে 10 লাখ টাকা। এলাকায় হইচই ফেলে দেওয়া গরু দুটি দেখতে ভিড় করছেন অনেকে। তাদের সতর্ক করেছেন খামারি ও তাদের পরিবারের লোকজন। কারণ দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা অপরিচিত মানুষ দেখলেই হুটহাট রেগে যায় গরু দুটি। লোকজন আপনার প্রায় দিনই আসে, সকালে বিকেলে আসে, সকালে আসে দেখে যায় যে এত বড় একটা গরু। আমার জানা মতে অত্র এলাকায় এত বড় গরু আমাদের উপজেলায় আর নেই, এই ফার্স্ট। আর আমরা চাই যে খামারি সে একটা ন্যায্য মূল্য পাক। খাদ্য উপকরণের দাম বৃদ্ধি ও খামারিদের শ্রমের বিষয়টিও জানে প্রাণী সম্পদ অফিস। ন্যায্য ও প্রত্যাশিত দাম পেতে স্থানীয় পর্যায়ে পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্রির চেষ্টা চালানোর পরামর্শ তাদের। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করা হয় সে বিষয়ে যাবতীয় পরামর্শ আমরা দিয়ে থাকি। এখন পর্যন্ত এই গরুটি রোগমুক্ত আছে। এটি একেবারেই চর্বিবিহীন একটি গরু, এর গায়ে চর্বির পরিমাণ একেবারেই কম। এই বড় গরুগুলো হাটে এই মানে গরমের মধ্যে হাটে তাদেরকে আমি নিতে বলবো না, আমরা বলবো অনলাইনেই বিক্রি করার জন্য, এবং বিভিন্ন রকম যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই গরুগুলো বিক্রি করবে। তাহলে তাদের যে একটা ওই গরুগুলার হাটে মানে ট্রাকে তোলা, ট্রাকে নামানো আবার উঠানো, এটা কিন্তু খুবই একটা খরচে এবং ধকল, তার জন্য কিন্তু মানে রিস্কি। তবে চেষ্টা তদবির যাই হোক, এলাকাবাসীর আশা ভালো দামই বিক্রি হবে রাজাবাবু নাম্বার 1 এবং সুলতান সুলেমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চাঁদপুর ফরিদগঞ্জের মোহাম্মদ আব্দুল কুদ্দুস ধার দেনা করে দীর্ঘদিন গবাদি পশু লালন পালন করেছেন। প্রবাস ফেরত 50 এই ব্যক্তি, উদ্দেশ্য সংসারের খরচ মেটানো। তবে সেই আশার গুড়ে বালি দিয়েছে দুর্বৃত্তরা। তালা ভেঙে গোয়াল থেকে একদিনে চুরি করে নিয়ে গেছে 14টি গরু। এতে পথে বসার পথে উদ্যমী এই মানুষটি। বহুত কষ্ট করে আমি খামারটা দিয়েছি, এই দুধ বেশি আমি সংসার চালাই। অন্ত আমি একদম বইটা তৈরি গেছি ভাই, কিছু করার কি করে মাথা ধরেন, দেনা বানা বহুত কিছু আছে, আমার লোন আছে। দুর্বৃত্তের হানায় শুধু আব্দুল কুদ্দুসই নয়, নিঃস্ব হওয়ার পথে এলাকার আরও অনেকে। আমাদের এলাকায় আরো বড় বড় খামার আছে। আমাদের যেভাবে গরু এখানে 14টা গরু চুরি হয়ে গেছে গা, এ নিয়ে অনেক মানুষের আতঙ্ক আছে। এলাকার গরু যদি এভাবে চুরি হয়, সামনে কোরবানি, এরকম চুরি হলে তো এলাকার মানুষ চলতে পারবে না। এটা যেন সরকারের একটু চায় এইদিকে আর কি। এমন বাস্তবতায় চোরের উপদ্রব ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলি, কারণ তার গরুটা তার সম্পত্তি, যাতে চুরি না হয়। যারা বেশি বড় গরুর খামার করে তাদেরকে বলি এটা সিসি ক্যামেরার আওতায় আনবেন এবং আপনি মনিটরিং করবেন। আর যারা ছোট ছোট খামারি আছে তাদেরকে বলি আপনি মাঝরাতে আপনার গরুর খামারটা একটু দেখবেন। কোরবানির ঈদ ঘিরে চোর চক্রের হানা বেড়ে যাওয়ায় আতঙ্কে অন্য খামারিরাও। পুলিশ বলছে চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। চুরির ঘটনা ঘটেছে, তো আমরা সেই ক্ষেত্রে আসামিও গ্রেপ্তার করেছি, গরু উদ্ধার করেছি এবং কয়েকটি তদন্তাধীনও আছে। আমরা খামারি যারা আছে তাদেরকে একটু আমরা একটা সতর্ক বার্তা দিতে চাই, যাতে তারা এই সময়টাতে একটু নিজেরা সচেতন থাকে, একটু সাবধান হয় এবং যে কোনো ধরনের কোনো খবর আসলে যেন আমাদেরকে সঙ্গে সঙ্গে দ্রুত আমাদেরকে জানায়, যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে এবার চাঁদপুরে কোরবানির গরুর চাহিদা ৭৮,৫৬৪টি, বিপরীতে গরু আছে ৬১,৪৮৬টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ক্যান্সার হাসপাতালের তহবিল গঠনের ডিনারে যোগ দিতে 7 সকালে নিউ ইয়র্ক উড়ে আসার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু পুরো দলই তার ডাকে সাড়া দিয়ে আগে ভাগে ডালাস ছেড়েছে। একটা কারণ সাকিবের অনুষ্ঠান, আর একটা নিউ ইয়র্কে প্রস্তুতির জন্য কিছুটা বাড়তি সময় পাওয়া। সন্ধ্যায় বিমান ধরলে রাতে পৌঁছে সকালেই নামতে হতো অনুশীলনে। বিসিবিও উদ্যোগী ছিল সেই চেষ্টায়। একটা জয়ে পুরো দলের আবহাওয়া বদলে গেছে, আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এইটা যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল। প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে এটা কাজে লাগবে। জয়ের পর সৌম্যর ব্যর্থতা, লিটনের স্ট্রাইক রেট নিয়ে চিন্তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দল, বরং তাদের চেষ্টা পাচ্ছে ফুল মার্কস। সবাই পরিশ্রম করছে এবং আমার মনে হয় চেষ্টা করছে যাতে যাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার তাদের পিছনে সাপোর্ট স্টাফরাও কাজ করছে। লিটন যেটা করেছে কালকে প্রথম থেকে দেখা যাচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট। যারা হয়তো যে এখন যারা নাকি ওই ধরনের পারফর্ম করতে পারছে না
তারাও এনকারেজ হবে এই ইনিংস খেলার লিটন ইনিংস খেলার মধ্যে দিয়ে। এখন তাই সুপার 8-এর স্বপ্নের কথা জোরালো কণ্ঠে বলছেন বিসিবি কর্তারা। নেপাল, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্ট। আমরা সবাইকে ছোট করো, নেপাল হয়তো দে আর নিউ কামার, বাট আমার মনে হয় যে যারা নাকি নতুন আসে টিম দলের মধ্যে তারা উজ্জীবিত থাকে, কিন্তু তাদের সাথে খেলার সময় আমাদেরও সতর্ক থাকা উচিত। তবে আমি মনে করি আমরা আশা করি আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো এবং এদের সাথে আমরা ভালো খেলতে পারবো। একটা জয় যেমন বদলে দেয়, একটা ব্যর্থতাও পিছিয়ে দেয় অনেকটা পথ। তাই তো নিউ ইয়র্কের উইকেটের মতো নিজেদের নিয়েও সতর্ক টাইগাররা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। সাকিব আল হাসানকে আমি চাই একটা রেস্ট দিলে ভালোই হয়। এখন আপনি চোখ বড় করবেন, অনেক করবেন, দেয়ার ইজ নো গড ইন ক্রিকেট। ঠিকই শুনছেন, দেশসেরা অলরাউন্ডারকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান। শেষ 19 টি-20-তে 50 নেই সাকিবের, যার 9টাতে সিঙ্গেল ডিজিট। 5টায় অবশ্য অপরাজিত ছিলেন, একটায় ব্যাট করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত রকিবুল। আমি সাকিব কাছ থেকে অনেক বড় কিছু চাই, এই জন্যই বললাম যে ওকে কি ড্রপ করা যায় কিনা, বাট নিউ ইয়র্কের ম্যাচে তাকে অবশ্যই দলে রাখতে হবে। শুধু সাকিব নন, সৌম্য সরকারের ব্যাটিংয়েও হতাশা ঝরেছে তার কণ্ঠে। আমি 10-এ 7 দিব, এই ম্যাচ জেতার জন্য অবশ্যই সাধুবাদ দেব, কিন্তু যেভাবে ম্যাচটা আমরা জিতলাম এই জায়গায় কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে। তবে বোলিংয়ের সাথে তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রকিবুল। পজিটিভ দিক যদি বলেন তো আমি বলবো যে রিশাদের বোলিং এজ এ লেগ স্পিনার, তার নেতৃত্বে কিন্তু আমাদের বোলিং ইউনিটটা যথেষ্টভাবে মেলে ধরেছে। তাওহিদ হৃদয় মোমেন্টামটা তৈরি করে দিয়েছে যখন ব্যাটিং। লিটন দাস কামিং ব্যাক টু ফর্ম, বিকজ লিটন একটা অসাধারণ প্লেয়ার, বাট আনফর্চুনেটলি ও এত বেশি সময় ওর ব্যাট প্যাচ থাকে যে সেই যেটা তাকে সে মূল্য দিতে হয়, সমালোচনার মুখে পড়তে হয়। এবারের বিশ্বকাপটাই তার চোখে জমজমাট, 20 দলের আসর আয়োজনের সার্থকতা। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং, এবং সবচেয়ে খুশি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে। তারা যে গ্লোবালাইজেশনের কথা বলছে, বিশ্বায়নের কথা, যে ক্রিকেটটাকে ছড়াতে হবে, 20টা টিম নিয়ে তারা খেলা খেলছে। আজকে এই 20টা টিম কিন্তু পুশ ওভার হয় নাই, দে নট পুশ ওভার্স, তারা কিন্তু লড়াই করছে এবং ম্যাচও জিতছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ পার্টি যে কি হয় সেটা এখন দেখার বিষয়। নয়নাভিরাম ডিজাইন, শান্ত নিবিড় পরিবেশ, বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল হবে বাংলাদেশে। সেই স্বপ্নে এগিয়ে চলেছে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। গত বছর মার্চে ঢাকায় যাত্রা শুরুর পর যুক্তরাজ্যে ঘোষণা পর্ব পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে উন্মোচিত হলো হাসপাতালটির ডিজাইন। ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশি এলটন গোমেজ এবং রাহাত কামাল ও তার দল তৈরি করেছে স্থাপত্য নকশা। সাকিবের বাড়ি আর নির্বাচনী এলাকা মাগুরায় তৈরি হবে এই হাসপাতাল। জায়গাটা কনফার্ম, মোটামুটি বলতে পারেন 95%। মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো, এখানে একটা হোল্ড আছে যেখানে আমার জন্য কাজটা করা ইজি হবে, এমন একটা জায়গা এই কারণে বেছে নেয়। নিউ ইয়র্কের সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয়ে তহবিল সংগ্রহের নৈশভোজে এসেছিলেন অনেকেই, কিন্তু কতটা তহবিল যোগ হলো সে প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইন মেনে এই হাসপাতালে বিনিয়োগ করলে তা করমুক্ত হবে বলে জানিয়েছেন অলাভজনক প্রতিষ্ঠানটির আইনজীবী। দূরের পথ হলেও সাকিব আশাবাদী স্বপ্ন পূরণ হবে একদিন। এটা আসলে লং প্রসেস, আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা, এখানে এই টি-20 চিন্তা করে আসলে লাভ নাই। তো এটা যতটা সাস্টেনেবল করা যায়, যতটা সুন্দর করে করা যায়, আমরা চাই যে ধীর গতিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি, সাস্টেনেবল ওয়েতে করতে পারি, যেটাতে আসলে মানুষের উপকারটা হয়, সেটা যেন আমরা এনশিওর করতে পারি। সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল পরিচালনায় কারিগরি ও দক্ষতা দিয়ে সহযোগিতা করবে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল। আমরা তাদেরটাকে রোল মডেল হিসেবে ধরে আগাতে চাচ্ছি, এবং সেরকম যদি হয় তাহলে তাদের থেকে আমরা অনেক সহযোগিতা পাবো বলে আমরা আশা করি, এবং তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে, যেখানে হয়তো আমাদের ডাক্তার, আমাদের নার্স, ফিজিওথেরাপিস্ট যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন। সাকিব, সোহরাওয়ার্দী শুভ, কাফি খানদের শুভ উদ্যোগে সামিল হয়েছিলেন বাংলাদেশের এক ঝাঁক সাবেক ক্রিকেটার। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।